এই যে অর্থনীতির বিএনপির পক্ষ থেকেও এরকমের বলা হয়েছে, যেটি তিনিও বলছিলেন যে $1 ট্রিলিয়ন অর্থনীতি করা হবে। এর আসলে আপনার কাছে বিশ্লেষণটা আপনি কিভাবে দেখেন, যে পদ্ধতিটা কি, কোন পদ্ধতিতে এই বিশাল অর্থনীতি অর্জন করা সম্ভব হবে? আচ্ছা, প্রাথমিকভাবে যদি বলি ২৬ সাল শুরু হচ্ছে, ৩৪ মানে হলো ৮ বছর। ৮ বছরে অর্থনীতি দ্বিগুণ করা যাবে কিনা? উত্তর হচ্ছে সম্ভব। এর পরের ৬ বছরে ২ ট্রিলিয়ন হবে কিনা খুব অসম্ভব আমার কাছে মনে হয় না। আমি একটা গ্রস হিসাব যদি বলি, জিডিপি গ্রোথ বাংলাদেশের আসলে কত হওয়ার কথা ছিল, কত হয়েছে। শেখ হাসিনার সময় আমরা যে অভিযোগটা করতাম, সরকার 7% 8% জিডিপি গ্রোথ বলতেন, এটা চুরি ছিল। মানে বাংলাদেশের স্ট্যাটিস্টিক্যাল ক্যাপাসিটি স্কোর বলে, ওয়ার্ল্ড ব্যাংকই বলছে এটা বিশ্বাসযোগ্য না ডেটা। এবং এই স্বৈরাচারী সরকারগুলোর চেষ্টাই থাকে তারা বিরাট ফুলিয়ে ফাঁপিয়ে জিডিপি দেখায়, কিন্তু বাংলাদেশে তো 7-8% জিডিপি যাওয়া সম্ভব। ইভেন মোটামুটি সুশাসন নিশ্চিত করা গেলে, দুর্নীতি কমানো গেলে ডাবল ডিজিট 10% সম্ভব। এবং আমরা একটা বিশেষ সময়ে আছি, যেটার কথা আমরা খেয়াল করেছি, জনাব তারেক রহমান তার স্পিচে বলেছেন, আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে আছি। খুবই মর্মান্তিক কথা হচ্ছে, এটা একটা বিরাট সময় চলে গেছে, এটা 2040 কম বেশি এই সময় পর্যন্ত থাকবে। সো এই প্রজেকশনটা কিন্তু 40 পর্যন্ত। সুতরাং যখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থাকে, অর্থাৎ জনসংখ্যার কর্মক্ষম জনগোষ্ঠীর পার্সেন্টেজ অনেক হাই থাকে, 65%-এর মতো থাকে রেশিও অনুযায়ী। সো সে সময় আপনি যদি প্রাথমিকভাবে বিনিয়োগগুলো ঠিকমতো করতে পারেন, আপনি যদি দুর্নীতি কমিয়ে আনতে পারেন, সুশাসন নিশ্চিত করতে পারেন, আমরা 2 ট্রিলিয়নে 40-এ চলে যাব, 34-এ 1 ট্রিলিয়নে যাব কিনা জানি না, কাছাকাছি যাব। দলগুলোর আসলে এটা করারই কথা, যে তারা উচ্চাভিলাষী যে শব্দটা বলে, একটু উচ্চাভিলাষী পরিকল্পনা থাকা ম্যানিফেস্টোতে উচিত। এখন হবে কিভাবে? দেখুন, শেখ হাসিনার সময়ে যখন বাংলাদেশের অর্থনীতিটা আসলে ঠিকঠাক মতো চলছিল না, আমরা এইটা একটা টার্ম আছে, এটা একটা অলিগার্কি ছিল, এবং শুধু অলিগার্কি হলেও কথা ছিল, এটা আসলে এমন একটা ফর্ম যেখানে অলিগাররা চুরি করতো, ক্লেপ্টোক্রেসিতে পরিণত হয়েছিল। শেখ হাসিনা নির্বাচন ছাড়া যখন ক্ষমতায় থেকেছেন, তখন কিছু ব্যক্তির হাতে এই ধরনের অর্থনীতির দায়ভার তুলে দিয়েছেন, চুরি করেছেন, সেই চুরি ওই লোকরা করেছে, সাথে অন্য মানুষকে দিয়েছেন। এতে অর্থনীতিতে একটা অসম প্রতিযোগিতা তৈরি হয়, এবং সেটা যখন হয়, অন্য ব্যবসায়ীদের পক্ষে আসলে আর এখানে ব্যবসা করা ঠিকঠাক হয়ে ওঠে না। এবং এই চুরির একটা কমন ধর্ম আছে, চুরির টাকা দেশে থাকে না। যে শেখ হাসিনার সময় যে ডলার ক্রাঞ্চ হলো, কেন হলো? কারণ হচ্ছে চুরি করছেন আপনি, চুরির টাকা দেশে সেফ ফিল করবে না। এটা সারা পৃথিবীতে একই নিয়ম। ও ট্যাক্স হ্যাভেনে যাবে, কোথায় কোথায় কী কী সুবিধা আছে সেই থেকে পালিয়ে চলে যাবে। সো পালাতে পালাতে দেশের এরপর শেষ পর্যন্ত এই সংকট তৈরি হয়েছিল। এবং এই ক্লেপ্টোক্রেসির জন্যই, খেয়াল করি যে আপনি ভাই যে ক্যাপাসিটি চার্জের কথা তুললেন, এটাও ক্লেপ্টোক্রেসির পার্ট। খেয়াল করুন, বাংলাদেশের সমভূমিতে মানে মানে মাটিতে যে পরিমাণ গ্যাসের মজুদ আছে, এটা নিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সার্ভে আছে। কম করে যে সার্ভেটা আছে সেটা হচ্ছে 35 থেকে 40 টিসিএফ, ট্রিলিয়ন কিউবিক ফিট। টিসিএফটা একটু যদি বোঝাই, বাংলাদেশের এই মুহূর্তে 1 টিসিএফ গ্যাসে মোটামুটি 1 বছর আমাদের সাপ্লাই দিতে পারি। সো 30-35 আমাদের অর্থনীতির আকার বাড়বে, চাহিদা বাড়বে। 30-35 বা 40 টিসিএফ যদি থাকে, 30 টিসিএফও যদি ধরি, এটা 20 বছর চলার মতো গ্যাস আছে। আপনি সেই গ্যাস এক্সপ্লোর করার চেষ্টা করেন নাই, আপনি আমাদের অফশোর গ্যাস এক্সপ্লোর করার চেষ্টা করেন নাই, কিন্তু আপনি ওই কাজগুলো করেছেন। কেন জানেন? আপনার কতগুলো এরকম অলিগার্কের হাতে টাকা তুলে দেওয়ার জন্য। সো এই ধরনের পদক্ষেপ যদি আপনি কমিয়ে আনেন, এবং বিনিয়োগকারীরা যদি দেখেন যে এই রাষ্ট্রে বিনিয়োগের পরিবেশ আছে, সরকারকে কিন্তু তেমন কিছু করতে হয় না, বিনিয়োগ কিন্তু অটোমেটিকলি আসবে। সেটার জন্য পরিবেশ তৈরি করা এবং এনার্জি সাপ্লাই করা, আমাদের এটার একটা সংকট আছে। সো এগুলো যদি ঠিকঠাক করা যায়, আমাদের অর্থনীতিতে একটা বেশ ভালো বুম হওয়ার সম্ভাবনা আমি দেখি।